পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর আস্থা রাখবে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির বক্তব্য। পৃথিবীর এই প্রান্তে আমাদের প্রাণের বাংলা, যেখানে আশা এবং সিদ্ধান্তের মাঝে চলে উপনির্বাচনের সংক্রমণ। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে কথা বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক সংবাদ সম্মেলন নিয়ে। এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, মিতা চক্রবর্তী মিডিয়া ইনচার্জ, অশোক ভট্টাচার্য, সুমন রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ, যারা সবার সামনে ঘোষণা করছেন তাদের বিজয়ী পরিকল্পনা। কালীগঞ্জে উপনির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন প্রক্রিয়া সুনিশ্চিত করার দাবিতে আজ রাজ্যের সিইও এর কাছে স্মারকলিপি প্রদান করা হলো কংগ্রেসের পক্ষ থেকে। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি নেতা অমিতাভ চক্রবর্তী, কংগ্রেস নেতা প্রশান্ত দত্ত। পার্টি নেতারা বলছেন, আমরা জনগণের পাশে আছি এবং তাদের আশা আকাঙ্ক্ষার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি। এবারের বিধানসভা উপনির্বাচনে আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের উপর আস্থা রাখবে। কংগ্রেসের নেতৃত্বের এই আশাবাদী বক্তব্য জনগণের জন্য উন্নতি, সমাজের ব্যবসা এবং শিক্ষা খাতের নতুন দিশা। কংগ্রেসের সদস্যরা মানুষের দরজায় দরজায় তাদের সমস্যাগুলো শুনছেন, সমাধানের পথ খুঁজছেন। এই হচ্ছে গণতন্ত্রের শক্তি। এই নির্বাচনে পার্টিকে একসাথে পরিবর্তন আনতে হবে। জনসমর্থন মাধ্যম, জনতার হাতে রয়েছে সাফল্যের চাবি। বিধানসভা নির্বাচনের এই রঙিন মঞ্চে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অঙ্গীকারবদ্ধ। জনগণের জন্য একটি নতুন সকাল। জনতা ভোট, জনতা ভবিষ্যৎ। বক্তব্য ছিল কংগ্রেসকে ভোট দিন, পরিবর্তনের পথে একসাথে চলুন। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করাই পার্টির একমাত্র লক্ষ্য। জনতার আওয়াজ, আসুন একসাথে পরিবর্তন ঘটাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ওদের সভাপতির লিখিত বক্তব্য আপনারা হাতে পেয়ে যাবেন। শুধু আপনাদের কাছে বলতে চাই, এই অন্যায় অবিচার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সেখানকার কংগ্রেসের প্রার্থী, ধর্ম নিরপেক্ষ শক্তির প্রার্থী কাবির উদ্দিন শেখ, উনি লড়াই করছেন, মানুষের সঙ্গে আছে এবং মানুষ তার সঙ্গে রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কালীগঞ্জে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, সেখানে তৃণমূল এবং বিজেপি জোর করে লড়াই করছে, বন্ধু হিসেবে লড়াই করছে। তাই আমরা মনে করি এই সব অপশক্তিকে উপেক্ষা করে কালকে মানুষ ভোট দিতে নামবে এবং লড়াইয়ের ময়দানে দেখা যাবে। এইটুকু কথা আমি শুধু বলবো, সম্পূর্ণ তথ্য সহ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। প্রদেশ সভাপতি যে বক্তব্য, তার যে ভাবনা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন করানোর যে চিন্তাধারা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সিইওর কাছে আবারও আবেদন, প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে, সমস্ত যারা প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমে, যে দয়া করে একটা সেট অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল সেট করুন 2026-এর আগে, যে পশ্চিমবঙ্গের যে কালো দাগ, ভোট টুটের যে অবস্থা, তার থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি। এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। বাকি এবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, ইলেকশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে বাকিরা আমাদের সিনিয়র নেতারা রয়েছে তারা দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল সিইওর সাথে দেখা করেছে। আমরা শুধু কয়েকটা কথা স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে কালীগঞ্জে যে কথাটা আমরা বারবার করে বলি, যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং চলছে, এই সেটিংটা কিন্তু কালীগঞ্জের ক্ষেত্রে প্রকাশ্যে চলে এসেছে। একটু স্পেসিফিক বলছি, কালীগঞ্জ বিধানসভার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, সেই দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের, উপপ্রধান তৃণমূলের 4 জন সঞ্চালক রয়েছে, তার মধ্যে 3 জন সঞ্চালক বিজেপি। সেই 3 জন সঞ্চালকের মধ্যে কৃষি এবং প্রাণী সম্পদ সঞ্চালক হলেন আশিস ঘোষ, যিনি কালীগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী। সুতরাং যে কথাটা আমরা প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার বারবার বলেন, যে ভেদাভেদের মেরুকরণের যে আগুন, সে আগুন জ্বালাচ্ছে বিজেপি,
দেশলাই বাক্সটা এগিয়ে দিচ্ছে তৃণমূল। এবং আমরা যেটা কালীগঞ্জের ক্ষেত্রে দেখেছি সেটা হচ্ছে স্থানীয় ইস্যু, পলাশী সুগার মিল দীর্ঘদিন বন্ধ, মাটিয়ারি বলে জায়গা রয়েছে, সেখানে কাঁসা পিতলের শিল্প ক্রমশ প্রায়, স্থানীয় সমস্যা নিয়ে তৃণমূল কিংবা বিজেপির কোনো মাথা ব্যথা নেই। যেখানে আমরা কিন্তু স্থানীয় সমস্যা নিয়ে আমাদের প্রার্থী, আমরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমস্ত শক্তি একজোট হয়ে কামিল উদ্দিন শেখকে সমর্থন করেছেন এবং এই নির্বাচনটা আমরা লড়ছি। আপনাদের এখানে আশুতোষ আছে এবং আরো সিনিয়র লিডাররা আজকে গেছিলেন এবং আমাদের অভিযোগপত্র সবই জমা করেছে। বিষয়টা হচ্ছে এই অভিযোগপত্রগুলো মান্যতা দেবে কারা? মান্যতা দেয় রাজ্য সরকার, যদি রাজ্য নির্বাচন কমিশন হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন হলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু মান্যতা হবে না, এখানে তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটা অদ্ভুত বিহাইন্ড দ্য কার্টেন আন্ডারস্ট্যান্ডিং আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে পুরো পোলারাইজ করে দাও, যাতে বাইনারি রাজনীতি চলতে থাকে এবং যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি তারা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা আপনারা কালকে কালীগঞ্জের নির্বাচনের পরে দেখতে পারবেন, বাংলার মানুষ এবং যে সংখ্যালঘু মানুষদের মাসিহা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে বেড়ান নিজের, সেই সংখ্যালঘু মানুষেরা এবার এই ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেসের প্রার্থীকে কিভাবে বিপুল ভোটে জয়ী করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং এই যে বিজেপি তৃণমূল বিরোধিতা, এই যে খেলা, ওরা যে খেলা করে যায় সবটাই নাটক, এবং সমর্থনটা করে নরেন্দ্র মোদী, অমিত শাহ পুরোপুরি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই এই বাইনারি, এই মেরুকরণ অবিলম্বে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসর থেকে মুছে যাবে। এটা আপনারা সংবাদ মাধ্যম আগামী দিনে দেখতে পাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আর নরেন্দ্র মোদীর সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বাংলার মানুষ পরিষ্কার। ধর্ষণ হলেও ওদের বিরুদ্ধে রায় গেলে রিভিউ পিটিশন করে। আজকে দেখছিলাম আমাদের মুখপাত্র তৃণমূল ভবনে বসে ওই কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য এবং শূন্যর শেপে লাড্ডু বিলি করছে শুভেন্দু অধিকারী, এই তিনজনকে এক ব্র্যাকেটে আনার চেষ্টা করছে। দেখুন, মহামান্য আদালতের রায়কে সবাইকে মানতে হবে এবং এই ওবিসি নিয়ে যে জটিলতা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এই জটিলতার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি রয়েছে। সেই রাজনীতির বিরুদ্ধে, সেই রাজনীতিটাকে আইডেন্টিফাই করতে পেরেছে আদালত, তাই এই ইন্টারিম স্টে দিয়েছে। এবং এই ইন্টারিম স্টে দেওয়ার সময় বিচারপতি কিন্তু বলেছেন, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে বা সুপ্রিম কোর্টের অপোজিটে গিয়ে এই স্টেটা দিইনি, আপনারা নতুন করে আপনাদের নথি পেশ করুন। কিন্তু তৃণমূল কংগ্রেসের একই কথা, ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, আদালতকেও ছাড়ছে না। আমি অদ্ভুত লাগলো আজকে যখন ওনাদের সাংবাদিক সম্মেলনটা দেখলাম, সেই জন্য এই তৃণমূল কংগ্রেস আদালতকেও মানে না, এই তৃণমূল কংগ্রেস আদালতের রায়কেও মানে না। এই তৃণমূল কংগ্রেস শুধুই মানে তাদের কাছে বোধহয় সুপ্রিম কোর্ট ও মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আদালতে বিরোধীরা যাবে, বিরোধী পক্ষের উকিলরা যাবে, মানুষের জন্য ন্যায় বিচার অবশ্যই যাবে। সবচেয়ে বেশি সংবিধান যদি কেউ হত্যা করে থাকে, যারা নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সাংবাদিক হোক, সমাজকর্মী হোক, গায়ক হোক, নাটকের অভিনেতা হোক, প্রত্যেকে আজকে খুন হয়ে গেছে গৌরী লঙ্কেশের মতন সাংবাদিকরা এই ভারতবর্ষে, কারণ তারা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলেন। তা সেই সংবিধান রক্ষা করার কথা যদি নরেন্দ্র মোদীর মুখে বা অমিত শাহের মুখে শুনতে হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি। এবং ভারতবর্ষের মানুষও আজকাল যে সংবিধান রক্ষা করবেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এটা আর বিশ্বাসী হয়েছে। রাহুল গান্ধী তো মানুষের কথা বলেন, রাহুল গান্ধী তো পরিষ্কার বক্তব্য রাখেন, তাতে অনেকের সমস্যা হতে পারে, সে নিয়ে আমাদের দেখার খুব একটা বিষয় না। কিন্তু একটা কথা বলি, এতগুলো মানুষ মারা গেছেন, তো এটা নিয়ে আমরা একটু রাজনীতি করব না। তার কারণ আমাদের নেতা রাহুল গান্ধী প্রথম দিন এবং সেই সময় যখন এরকম ঘটনাটা ঘটে, আপনারা জেনে রাখবেন, উনি কংগ্রেসের সমস্ত মানুষকে নামতে বলেছিলেন উদ্ধার কাজে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমার তো মনে পড়ছে না, আপনাদের মনে থাকলে বলবেন। তার থেকেও বড় কথা, আজকে এই সময় দাঁড়িয়ে যখন এখনো সম্পূর্ণ ডিএনএ সমস্ত একবার পরীক্ষা করে বডি হ্যান্ড ওভার করা যাচ্ছে না,
এই মুহূর্তে আমার মনে হয় এত বিচক্ষণ মাথা লাগিয়ে কোনো বক্তব্য না পেশ করলেই ভালো। তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা মানুষের সঙ্গে রয়েছি, নিশ্চয়ই এর তদন্ত হবে। তার কারণ সেদিনকে ইঞ্জিন বিভ্রাট বা যা কিছু হয়ে থাকুক না কেন সেটা ইনভেস্টিগেশন করবে। ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার হয়েছে, তারপরেও কিন্তু আপনারা জেনে রাখবেন আবার একটা ইঞ্জিন বিভ্রাট হয়েছিল, কলকাতার বিমানবন্দরে নামাতে হয়েছে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তার যে সিভিল এভিয়েশন দপ্তর রয়েছে তারা আদেও ঘুমিয়ে কাজ করছে না জেগে কাজ করছে, এটা প্রশ্ন করতে হবে। কিভাবে? টেকনিক্যালি প্রশ্ন করতে হবে, রাজনৈতিক প্রশ্ন করলে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিজিসিএ তে আন্ডার এমপ্লয়মেন্ট চলছে। এভিয়েশন যে ব্রাঞ্চ আছে যারা এই বিষয়টা দেখেন, সেফটি সিকিউরিটি দেখেন, সেখানে 37% থেকে 45% অব্দি আনএমপ্লয়মেন্ট রয়েছে। যে আনএমপ্লয়মেন্টের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে আসছে যে গোটা ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট চলছে, মানে বেকারত্ব জমানা চলছে মোদীজির নেতৃত্বে, যেটা বেড়ে গিয়ে 5.7% হয়েছে, মিলিয়ে নেবেন এটা। তাই আপনাদের বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্লেনের কি সেফটি অডিট হচ্ছে, প্যাসেঞ্জারদের থেকে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সেই ফেসিলিটি এখানে সবাই যারা বসে আছেন তারা কম বেশি আপনারা সবাই জানেন কলকাতা বিমানবন্দর বা অন্যান্য বিমানবন্দরের কি অবস্থা। বন্দর মানে আদানির নাম লেখা। এখন বিষয় হচ্ছে এই জমানায় দাঁড়িয়ে সেফটি অডিট, ব্রিজের যেরকম সেফটি অডিট হয় কলকাতা শহরে যেটা দেখা যায় না, ঠিক সেইভাবে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে সিভিল এভিয়েশন চলছে, প্লেনের কিন্তু সেফটি অডিট হয় না, সেফটি সিকিউরিটি চেক হয় না, এটা বাস্তব। তাহলে ওনার প্রেসে গিয়ে মিডিয়াতে গিয়ে না বলে ওনার সেটা শেয়ার করা উচিত ইনভেস্টিগেটিং টিমসের সাথে। এই ধরনের স্পেকুলেশনে আমাদের কোনো সুবিধা হবে বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।